হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ের কফ ক্লিনিকে আছি আমরা এখন। এটি একটি হাসপাতাল, পুরোদস্তুর হাসপাতাল। আমরা এখন ইমার্জেন্সির পেছন দিকে আছি। আমাদের সাথে দুজন আছেন বাংলাদেশি স্টুডেন্ট যারা এখানে পড়াশোনা শেষ করছেন এবং পড়াশোনার প্রায় শেষ পর্যায়ে আমরা পরিচিত হই। আমরা প্রথমে উর্মি রহমান আছেন এখানে। উর্মি রহমান আসলে ডাক্তারি পড়ছেন, যেটি আমাদের এমবিবিএস এর ইকুইভ্যালেন্ট। উর্মি রহমান, আপনার কথা একটু বলেন। আমি অ্যাকচুয়ালি এইচএসসির পর এখানে আসি, এসে ল্যাঙ্গুয়েজ শেখার পর স্টুডেন্ট কলিগ করি, তারপর মেডিসিন পড়া শুরু করি এখানে। আচ্ছা, উনি ডাক্তারি পড়ছেন এবং প্রায় শেষ পর্যায়ে। আপনি আর কতদিন আপনার পড়াশোনার? আমার এখনো মোটামুটি 3 ইয়ার্সের মতো লাগবে। আরও 3 বছরের মতো লাগবে উর্মি রহমানের। আর আমাদের সাথে পিএইচডি স্টুডেন্ট আছেন যিনি আর কিছুদিনের মধ্যেই তার চূড়ান্ত অভিসন্দর্ভটি সেটি সাবমিট করবেন এবং ডিফেন্সও করবেন খুব শীঘ্রই। সেই উৎস আলী হায়দার আছেন আমাদের সঙ্গে। সেই উৎস কাছে আমরা জানতে চাইব যে উৎস, আপনি পিএইচডি করছেন ডায়াবেটিস গবেষণার উপর এবং আপনি ঢাকা ভার্সিটিতে বায়োকেমিস্ট্রি এবং মলিকুলার সায়েন্স পড়েছেন। আপনার সম্পর্কে একটু। আমি ঢাকা ইউনিভার্সিটি বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজিতে আমার গ্র্যাজুয়েশন শেষ করি। গ্র্যাজুয়েশনের পরে আমার উচ্চশিক্ষার ইচ্ছা ছিল এবং গবেষণার ইচ্ছা ছিল। এরপরে আমি মাস্টার্সের জন্য জার্মানিতে আসি। আমার মাস্টার্স ছিল সেল বায়োলজি এবং ফিজিওলজির উপরে, এবং মাস্টার্স শেষে আমি পিএইচডি পজিশনের জন্য খুঁজতে থাকি। এরপরে আমি হাইডেলবার্গ ইউনিভার্সিটিতে এই ডায়াবেটিস রিসার্চের উপরে এই পজিশনটি দেখে আমার খুবই ইন্টারেস্ট ফিল হয়, এবং তারপরে আমি এখানে অ্যাপ্লাই করার পরে তারা যখন আমাকে অ্যাপ্রুভ করে তখন আমি এখানে পিএইচডির জন্য জয়েন করি। আচ্ছা, আমি একটু উর্মি আপনার কাছে জানতে চাইবো যে আপনি ইন্টারমিডিয়েট পরীক্ষার পরে বা ইন্টারমিডিয়েট পাস করার পর আপনি এখানে চলে আসলেন। আপনার যে এই জার্নি, প্রায় 8 বছরের এই জার্নি, আর কিছুদিন লাগবে আপনার ডাক্তার হতে, এই জার্নির বড় চ্যালেঞ্জ কী ছিল? এখানে আসলে বড় চ্যালেঞ্জ যেটা, বাহিরে আসার পর ডেফিনেটলি একা একা সব কিছু ম্যানেজ করা, যেটা আমরা বাংলাদেশে একদমই শিখি না। কারণ যেহেতু ফ্যামিলি থাকে, সো সবার সাথে থাকি ওখানে আমরা। ওখান থেকে টোটালি এখানে একদম একা এসে সব কিছু ম্যানেজ করা, এটা একটা ফার্স্ট চ্যালেঞ্জ থাকে। দেন সেকেন্ড হলো ল্যাঙ্গুয়েজ, কারণ এখানে ইংলিশটা, আমি যখন এসেছিলাম তখন আসলে ইংলিশটা এখন যতটা চলে অতটাও ছিল না, আরও অনেক অনেক কম ছিল। সো ল্যাঙ্গুয়েজটা শেখা, আর আমার পড়া যেহেতু জার্মান ল্যাঙ্গুয়েজে, সো ওটা আমাকে C1 পর্যন্ত শিখতে হয়, সেটা একটা ভালো চ্যালেঞ্জ ছিল বড়, যে ও C1 পর্যন্ত শেখা। উৎস, আপনার চ্যালেঞ্জ কী ছিল বড়? এই আপনি পিএইচডি, আপনি ঢাকা ইউনিভার্সিটি থেকে আপনি অনার্স পড়ে আসলেন, এখানে মাস্টার্স করছেন, তারপরে পিএইচডি করছেন। আপনার জন্য বড় চ্যালেঞ্জ কী ছিল? আমার জন্য চ্যালেঞ্জ আমি বলবো যে যদি ভাষা শিক্ষার চ্যালেঞ্জটা ছিল না, যেটা অনেকেই মানে জার্মানিতে সবচেয়ে কঠিন হিসাবে লোকজন কাউন্ট করে, সেটা ছিল না। কারণ আমার সব কোর্স ইংলিশে ছিল, কিন্তু আপনার প্রাত্যহিক জীবনে জার্মানটা লাগবেই। আপনার যারা এখানে ফ্রেন্ড হবে, যারা ক্লাসমেট, কিংবা কোনো দোকানে কেনাকাটা বা যে কোনো কিছুতে আপনার জার্মান লাগবে। সো আমার জন্য ইংলিশের পাশাপাশি জার্মানটাও শিখতে হয়েছে। এবং যে আরেকটা চ্যালেঞ্জ ছিল যে মাস্টার্স এবং পিএইচডির সময় যেহেতু আমরা ল্যাব ওরিয়েন্টেড কাজ করি, তো আমাদের একটা রেজাল্টের জন্য সবসময় আমাদের আমি বলবো যে আমাদের যে এক্সপেরিমেন্টগুলো করতে হয়, আমরা সবসময় একটা রেজাল্ট, উই লুক ফরওয়ার্ড টু এ গুড রেজাল্ট। তো আমার মনে হয়েছে যে এখানে আসার পরে জার্মানরা খুবই সময়ানুবর্তী, জার্মানরা খুবই গোছানো, তারা অনেক বেশি প্ল্যান ওরিয়েন্টেড, যেটা আমরা বাংলাদেশে ছোটোবেলা থেকে নিজে নিজে ডিসিশন নেওয়া কিংবা নিজে নিজে একটা প্ল্যান করে পুরো কাজটাকে একটা আউটপুট দেওয়া, এটা আমরা বাংলাদেশে ওভাবে এটা শিখি না। কিন্তু এখানে আসার পরে আমি জার্মানদের কাছ থেকে, স্পেশালি এখানকার যারা স্টুডেন্ট, যারা ছোটোবেলায় ভাই বড়, তাদের কাছে অনেক অর্গানাইজেশনটা শিখতে পারছি। তো ওদের মতো করে চিন্তা করতে পারাটা আমি এখনও শিখিনি, বাট আই এম অন দ্য ওয়ে। তো আমি মনে করি যে এটা একটা অনেক বড় চ্যালেঞ্জ ছিল, যে ওদের জার্মানদের মতো করে গোছানো ওয়েতে একটা কাজ করা। এখন আরেকটা জিনিস দাঁড়াচ্ছে যে পিএইচডির পরে আমি আরও গবেষণা এবং বিভিন্ন এরপরে যে এন্ডেভারগুলো, আমি ওগুলোর কথা চিন্তা করি। জার্মানি খুবই ভালো একটা প্লেস। আমি যারা উচ্চশিক্ষার জন্য বাইরে যেতে চায় বাংলাদেশ থেকে, আমাদের দেশে যেহেতু মূল স্রোতটা আমেরিকাগামী, এবং বাংলাদেশে বিভিন্ন ইউনিভার্সিটিতে, প্রাইভেট ইউনিভার্সিটি কিংবা সরকারি ইউনিভার্সিটি, তারা নর্থ আমেরিকান ডিগ্রিকে একটা আলাদা প্রাধান্য দেয়। কিন্তু জার্মানিও এরকম উন্নত কান্ট্রিগুলোর মধ্যে যতটা নাম আসে না, কিন্তু জার্মানির রিসার্চ খুবই কংক্রিট, এবং জার্মান যে রিসার্চগুলো হয় সেগুলা খুবই উচ্চমানের। এবং আমি মনে করি বাংলাদেশি স্টুডেন্টরা জার্মানিকে তাদের উচ্চশিক্ষার দেশ হিসাবে চিন্তা করে তারা তাদের ক্যারিয়ারকে অনেক দূর আগায় নিয়ে যেতে পারবে।
উৎস আপনাকে ধন্যবাদ। আমি উর্মির কাছে একটু জানতে চাইবো যে আমাদের যে ডিডব্লিউ ক্যাম্পাসের যারা দর্শক আছেন, যারা ডিডব্লিউ ক্যাম্পাস দেখেন এবং মন্তব্য করেন, অনেক সময় অনেক রিপোর্ট পড়েন, তারা একটি বিষয় খুব জানতে চান যে আপনি যখন স্টুডেন্ট বা আপনারা যখন স্টুডেন্ট হিসেবে থাকছেন তখন নিজেদের ব্যয়টা কিভাবে নির্বাহ করতে পারেন, বা এটা কত টাকা ব্যয় হয়, কিভাবে এটা সংকুলন হয়, ডাক্তারি পড়তেও বা কিরকম টাকা লাগে সেটি একটু জানতে চাই। আচ্ছা, সেখানে প্রথম একটা জিনিস যেটা হলো যে ডিপেন্ড করে আপনার পড়াশোনার উপরে, সময় আছে কতটুকু, আপনি জব করতে পারবেন কি পারবেন না। যেমন আমাদের ক্ষেত্রে যেটা হয় মেডিসিনে, যে জব করা পসিবল কিন্তু পুরো খরচটা উঠানো সম্ভব না মান্থলি। আপনি হয়তো অর্ধেকটা উঠাতে পারবেন, কারণ যেহেতু এখানে সপ্তাহে 5 দিনে সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত থাকে ক্লাস, ল্যাব, কিছু না কিছু থাকেই প্রতিদিন। সো সেই ক্ষেত্রে একটু টাফ। এরপর উইকেন্ডটা থাকে, সেখানে হলো নিজের স্টাডি করতে হয়, কারণ মেডিসিন অন্যদের থেকে একটু বেশিই পড়তে হয় সেই জন্য। সো ওই ক্ষেত্রে যারা জার্মানিতে মেডিসিনে পড়তে আসবে তাদেরকে বলবো যে ফ্যামিলি থেকে ভালো একটা সাপোর্ট নিয়ে আসতে, না হলে আসলে অনেক টাফ হয়ে যায় যদি ওটা চিন্তা করে যে এখানে এসে নিজেরটা নিজেই চালিয়ে নিব। কিন্তু জব এখানে আছে। কি পরিমাণ ব্যয় হয় পড়তে এবং লিভিং কস্ট কিরকম? যেমন ল্যাঙ্গুয়েজ শিখতে ডিপেন্ড করে কোন স্কুলে শেখা হচ্ছে, কারণ এখানে কিন্তু মোটামুটি আপনার C1 পর্যন্ত শেখার জন্য 8,000 ইউরো লাগবে। আর লিভিং কস্টটা হলো এখন 900, মানে 8 to 900 ইউরো পার মান্থ, যেটা আর কি লিভিং কস্ট জার্মানিতে মোটামুটি। 8 to 900। আর পড়াশোনার টিউশন? আর টিউশন ফি বর্তমানে হাইডেলবার্গ ইউনিভার্সিটিতে নন ইউরোপিয়ানদের জন্য হলো 1500 পার সেমিস্টার। আর অন্যান্য স্টেটে কম, সেখানে 150 অর এরকম টাইপের, মানে ওই যেটা শুধু রেজিস্ট্রেশনের মূল্যটাই জি আলাদা জি করে রেজিস্ট্রেশনটা, কিন্তু এখানে একটু এক্সট্রা বেশি। উৎস আপনার কাছে একটু জানতে চাইবো যে এই যে আপনি পিএইচডি করছেন বা পিএইচডির আগে যে আপনি মাস্টার্স করছেন, আপনার কাছে কি কোনো সময় এরকম মনে হয়েছে যে এই সময়টা আপনার চালিয়ে নিতে কষ্ট হচ্ছে, বা আপনার বাসা থেকে টাকা নিতে হচ্ছে, বা আপনি কাজ করতে পেরেছেন কিনা? মানে আসলে আমারও উর্মি যেটা বললো আমারও অনেকটা ওরকমই। আমার যেটা হচ্ছে যে আমি পার্ট টাইম একটা কাজ করতাম, সাথে আমাকে ল্যাব থেকে, এখানে হিভি বলে, ভিজেন সাবসিসে হিলসক্রাফট, যেটা আমার ল্যাব থেকে টাকা দিত, ওটাও এনাফ না। তো এর জন্য আমি পার্ট টাইমও কাজ করতাম। আমার দুটো মিলে খুব একটা স্ট্রাগল করতে হয়নি। শুধু একটা কাজ করলে দেখা যায় যে তাকে আমি সপ্তাহে 1 দিন কিংবা সপ্তাহে 2 দিন করতাম, কোনো সপ্তাহে 1 দিন, কোনো সপ্তাহে 2 দিন, এবং ল্যাব থেকে যা দিত তাতে আমার বেশ ভালো মতোই চলতো। কিন্তু যদি শুধু কাজ করে কেউ ল্যাব থেকে টাকা না পায়, কিংবা শুধু ল্যাব থেকে টাকা, সেক্ষেত্রে তাকে বাইরে থেকে, বাসা থেকে মানে একটা সোর্স থাকলে তাদের জন্য ভালো। ওকে, উর্মি, একটা বিষয় একটু জানতে চাইবো যে আপনি যেমন ইন্টারমিডিয়েট পাস করার পরে ডাক্তারি পড়তে এখানে চলে আসছেন, আপনি কি এখন যারা ইন্টারমিডিয়েট পড়ছেন বা যারা ফার্স্ট ইয়ারে পড়ছেন কোনো বিষয়ে, তাদেরকে কি আপনি বলবেন যে জার্মানিতে পড়তে আসতে, বা মানে আপনার বলার পেছনে মানে বলবেন কিনা তবে জানি না, মানে কি যুক্তি আপনি দেবেন? আচ্ছা, এখানে দুটো দিকই আছে, আশাটাও ভালো আবার না আশাটাও ভালো। সেটা হলো আশাটা ভালো এদিক দিয়ে, ফার্স্টে থেকে আপনি জিনিসগুলো খুব ভালো মতো শিখছেন, কারণ আমরা এখানে অনেককেই দেখি যারা বাংলাদেশ থেকে ব্যাচেলর করে এসে এখানের সাথে তাল মিলাতে একটু সমস্যা হয়। এমন না যে পারা যায় না, ডেফিনেটলি পারা যায়, যদি বেসিকটা কারো খুব ভালো না থাকে, সেই ক্ষেত্রে একটু হয় সমস্যা। আর সেকেন্ডলি হলো যে যদি না আসে, পরে এসে ঠিক আছে, ভাইয়া যেরকম এসেছেন তারপর করেছেন সেরকম সম্ভব করা। আর কেউ যদি প্রথমেই আসে, সেখানে একটা চ্যালেঞ্জ থাকে, সেটা হলো যে যদি কোনো কারণে পড়াটা উনি শেষ না করতে পারে, এটা একটা থাকে চ্যালেঞ্জ। এটা ছাড়া আসলে অন্য কোনো খারাপ দিক নেই এখানে এসে পড়াশোনা করার। আচ্ছা, প্রথম দিক থেকেই। আচ্ছা, আপনার কি জানা আছে, মানে প্রশ্নটি আসলে উর্মিকে এবং উৎস আপনাকেও দুজনকেই করা, কিন্তু আপনার কি জানা আছে যে বাংলাদেশ থেকে যারা ডাক্তারি পাশ করে এখানে আসেন বা আসতে চান, তাদের জন্য কি সুযোগ আছে? তাদের এমবিবিএস ডিগ্রিটা কি এখানে হিসাব করা হয় বা বিবেচনা করা হয়? আমার জানা মতে, আমি একজন চিনি এক ভাবিকে, উনি বাংলাদেশ থেকে চিটাগাং ইউনিভার্সিটি থেকে মেডিকেল পাশ করেছেন। তারপরে এখানে আসার পরে উনি এখন প্র্যাকটিস করেন না, কিন্তু এখানে যে প্রসেসটা সেটা হচ্ছে বাংলা এমবিবিএস ডিগ্রিটাকে তারা কাউন্ট করে, কিন্তু জার্মানির যে সিস্টেমটা, এদের একটা লাইসেন্স এক্সাম আছে অন্যান্য দেশের মতো, আমেরিকা কিংবা ইউকে কিংবা অস্ট্রেলিয়াতে যে ধরনের পরীক্ষাগুলো দিতে হয়, সে ধরনের পরীক্ষা এখানেও আছে, কিন্তু ওটা জার্মান ভাষায়। সো ওই জার্মান ভাষাটা শিখে তাকে ওই পরীক্ষাটা পাশ করে তারা এখানে প্র্যাকটিস করার অনুমতি পাবেন।
আর উর্মি এ বিষয়ে এই বিষয়ে ভাইয়া যেটা বললো যে অন্যান্য যে কোনো কান্ট্রির মতো এখানে একটা এক্সাম আছে, বাট এটার অনেকগুলো ধাপ থাকে। সেটা হলো ফার্স্টে ল্যাঙ্গুয়েজটা শিখে আপনার জার্মান সার্টিফিকেটের জন্য একটা এক্সাম দিতে হয় রিটেন। সেটাতে পাশ করার পর আপনার হাতে 2 ইয়ার্সের মতো টাইম থাকে যে আপনি একটা জায়গায় প্র্যাকটিস করে শিখে তারপর বাকি এক্সামটা দিবেন, সেরকম আর কি। সো ওই সময় মোটামুটি ভালো পেমেন্ট পাওয়া যায়, যেটা দিয়ে একজন মানুষ মোটামুটি এখানে সার্ভাইভ করতে পারে। সো ওই সময়টা আপনি প্র্যাকটিক্যালি শিখবেন, প্রিপারেশন নেবেন, দেন এক্সামটা পাস হয়ে গেলে দেন আপনার সার্টিফিকেট হবে অ্যাজ এ ডক্টর এখানে কাজ করার জন্য। এখানে পড়তে আসতে হলে যেমন ইংল্যান্ডে পড়তে গেলে আইএলটিএস লাগে, আমেরিকাতে পড়তে গেলে টফেল লাগে বা সেট লাগে, জিআরই লাগে, এখানে পড়তে আসতে হলে আসলে কি যোগ্যতা লাগে ভাষা বা কেউ যদি ব্যাচেলরে আসতে চায়, যদি তার কোর্স হয় জার্মান ল্যাঙ্গুয়েজে, সেই ক্ষেত্রে বাংলাদেশ থেকে B1 পর্যন্ত শেষ করে আসতে হবে। সেটা হলো এখনকার নতুন নিয়ম এমবাসি অনুযায়ী। আর কারো যদি ইংলিশ থাকে সেই ক্ষেত্রে আইএলটিএস এর মিনিমাম 6 লাগবে এটা। আর আসলে কেউ যদি স্টুডেন্ট কলিগ এখানে এসে করে তো এখানে এসে করলো, আর যদি স্টুডেন্ট কলিগ না করতে চায় তাহলে বাংলাদেশ থেকে 1 ইয়ার ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে আসতে হবে। এটা হলো ব্যাচেলরের ক্ষেত্রে রিকোয়ারমেন্টস। ওকে, উৎস আপনি এই সম্পর্কে একটু যোগ করবেন কিছু? জি, যারা দেশে ব্যাচেলর শেষ করেছে তাদের ক্ষেত্রে তারা যখন মাস্টার্সে অ্যাডমিশন নিতে চায় সেটা অবশ্যই ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করে। তবে গড়পড়তা বেশি অলমোস্ট সব ইউনিভার্সিটিতেই তারা আইএলটিএসটা চায়, কারণ যারা বাংলাদেশ থেকে পড়তে আসে যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজে তাদের মাস্টার্স হয় তবে আইএলটিএসটা লাগবে, যেটা উমি বলল। আর যদি জার্মান ভাষায় মাস্টার্স করতে আসে তবে তাকেও মাস্টার্সের জন্য তাকে জার্মান ভাষায় B1 সার্টিফিকেটটা দেশ থেকে মানে B1টা শেষ করে আসতে হবে। এর বাইরে যারা পিএইচডিতে অ্যাডমিশনের জন্য চায় তাদের ক্ষেত্রেও রিকোয়ারমেন্টটা সেম, তবে দেশে তাদের মাস্টার্স থাকতে হবে, কারণ মাস্টার্সটা পূর্ব শর্তে এখানে পিএইচডিতে ঢোকার জন্য। এবং এর বাইরে অনেক ইউনিভার্সিটি জিআরই চায়, আবার অনেক ইউনিভার্সিটি সাবজেক্ট জিআরইও চায়। এটা তারা ম্যান্ডেটরি করে না, কিন্তু অনেক ক্ষেত্রে রিকমেন্ডেড। এবং রিকমেন্ডেড মানে হচ্ছে তারা এক্সপেক্ট করে যে স্টুডেন্টদের অলরেডি জিআরই অথবা একটা সাবজেক্ট জিআরই অলরেডি তাদের স্কোর তাদের হাতে আছে। ওকে, উর্মি এবং উৎস আপনারা দুজনেই 8 বছর করে থাকছেন এখানে, তো এর মধ্যে দেশে গিয়েছেন, দেশে যাওয়ার ফ্রিকোয়েন্সিটা কেমন ছিল, বা বাড়ির লোকজনের সাথে যেটি বলে হচ্ছে বাড়ির লোকজন অনেক মিস করেছেন কিনা? যারা বিদেশে পড়তে আসেন বা থাকতে আসেন তাদের জন্য এটি একটি বড় চ্যালেঞ্জের জায়গা, আপনাদের জন্য এটি কীরকম ছিল? এটা অত্যন্ত কষ্টকর, বাবা মাকে ছেড়ে। আমি ক্যাডেট কলেজে পড়েছি, ছোটোবেলা থেকে আমি বাইরে, ক্লাস 7 থেকেই। বাট আমি বাকি সবার মতোই আমার বাবা মাকে মানে বাইরে থাকলে ওটা ফিল হয় নাই, কিন্তু আমি এখনও মিস করি অনেক বেশি। আমার দেশে যাওয়ার ফ্রিকোয়েন্সি ছিল, আমি চেষ্টা করি প্রতি বছর একবার যেতে। ন্যূনতম আমি হিসাব করে বলতে পারি যে প্রায় 1 থেকে 1.5 বছরে আমি একবার যাই। আর এর মধ্যে আমার বাবা মা 2বার এসে ঘুরে গেছেন আমার এখানে। আচ্ছা, তাহলে তো খুব বেশি মিস করেন নাই। উর্মির কি অবস্থা? আমার ক্ষেত্রে আসলে জিনিসটা আরও বেশি টাফ ছিল, কারণ আমি একমাত্র সন্তান আমার বাবা মার, যেহেতু আর কোনো ভাই বোন নেই। সো আমার যেটা হতো যে 8 থেকে 10 মাসের মধ্যে একবার করে ফ্রিকোয়েন্টলি আমার যাওয়া আসা করতেই হয়। মানে ওভাবে এখনো চলছে গত 8 বছর ধরে। আমি মানে বাংলাদেশের শিক্ষার্থীদের আরেকটা বড় যে জায়গা বা কালচারাল জায়গা থাকে সেটা হচ্ছে খাওয়া। যে বাংলাদেশি খাওয়া আমরা খুব মিস করি কিনা, বাংলাদেশি খাওয়া আপনারা মিস করছেন কিনা, রান্নাবান্নার কি করতে হয়, না খেয়ে থাকতে হয় কিনা, শুধু জার্মান খাবার খেয়ে থাকতে হয় কিনা, এরকম বাংলাদেশি খাবার খেতে আপনার যা লাগে এটা সব সুপার মার্কেটেই পাওয়া যায়। মাছ, মাংস, মাছ হয়তো দেশের মাছ পাবে না এখন, কিন্তু কিছু মাছ তো পাওয়াই যায় এখানে। কিছু বাংলাদেশি কিংবা ভারতীয় দোকানে ইলিশ, রুই এগুলো পাওয়া যায়। তো কেউ যদি রান্না বান্না জানে নিদেন পক্ষে অল্প একটু হলেও, তারা দেশের এবং সব মশলাই পাওয়া যায়, তারা এখানে নিজের বাসায় রান্না করে খেতে পারে। সো আর জার্মান খাবার যদি ক্যান্টিনে খেতে যায় বিশেষ সময় তারা জার্মান খাবারই পাবে। তো দুটো মিলে আমার মনে হয় যে কেউ খারাপ থাকবে না। উর্মি? আমার আসলে অত সমস্যা হয়নি প্রথম থেকেই। সেটা হলো যে আমি প্রথম রান্না করতে পারতাম না, তারপর আস্তে আস্তে নিজে প্র্যাকটিস করতে করতে এখন ভালোই রাঁধুনি হয়ে গেছে আর কি অবস্থা। আচ্ছা, ফাইনাল কোশ্চেন, যে আপনারা আসলে বিনোদনের জন্য কি করেন, মানে এন্টারটেইনমেন্ট বা যেটিকে আমরা বলি যে মানে চিত্ত বিনোদন, সেটির জন্য আসলে কি করেন? বন্ধুদের সাথে আড্ডা দেওয়া। ভার্চুয়ালি এখানে বন্ধু বান্ধব আছে বাংলাদেশ এবং এখানকার অন্যান্য দেশের মানে ভিনদেশি সবই আছে। এবং এর বাইরে
পার্কে বসে থাকা, খেলতে যাওয়া, ফুটবল কিংবা ভলিবল কিংবা ব্যাডমিন্টন খেলতে যাওয়া, মুভি দেখতে যাওয়া, মোটামুটি বিনোদনের জন্য যে জিনিসগুলো আমরা ভাবি এখানে তার সবই অ্যাভেলেবল। এবং এটা আমার মনে হয় কেউ বোর্ড হয় না। আচ্ছা, উর্মির কেউ স্যার? আমারও সেম, ভাইয়া যা বললো সেগুলাই করা হয়, বাট এখানে ঘুরতে যাওয়াটা হয় অনেক বেশি, যেহেতু 27টা জায়গায় আপনি কান্ট্রিতে ইচ্ছা মতো যাওয়া আসা। কতগুলিতে গিয়েছেন? আমি 10-12টা এখন পর্যন্ত সব যাওয়া হয়নি। জি, ঘুরতে যাওয়াটা? জি জি, ঘুরতে যাওয়া কি মেইনলি সব বন্ধু বান্ধব বা পরিচিতরা মিলে? তারপরে সেটা হলো বাঙালিদের সাথেও হয়, আবার এদেশিদের সাথেও হয়, যারা আমরা একসাথে পড়াশোনা করছি তাদের সাথে। তো আপনাদের অনেক ধন্যবাদ। আপনারা আসলে দুজনেই এমন দুটো বিষয় নিয়ে পড়াশোনা করছেন যা পড়ার কথা বা যা মানে সবারই একটা আকাঙ্ক্ষার মধ্যে থাকে। আপনাদের সাফল্য কামনা করি এবং আপনারা নিশ্চয়ই আপনাদের পড়াশোনা শেষ করে বাংলাদেশের মানুষের, বাংলাদেশের নাম অনেক উজ্জ্বল করবেন। ধন্যবাদ আপনাদের। ডিডব্লিউ চ্যানেলকে এবং আপনাকে অত্যন্ত ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ডিডব্লিউকে অনেক ধন্যবাদ আমাদেরকে এই সুযোগ করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ।